কিছু চেনা কথা, চেনা আকুলতা, কিছু ভুলে যাওয়া অশ্রুজল। জীবনে চলেছে যে পথ দিয়ে, সেখানেতে তুমি নিজেই দাঁড়িয়ে। তোমারই জীবন, তোমারই কথা, তোমারই ব্যথা, অভিমান ক্ষোভ। তাই নিজেকে চিনতে দেখতেই হবে ছোট পর্দার বায়োস্কোপ, ছোট পর্দার বায়োস্কোপ। এই কাহিনী আমাদেরই এক মহানাগরিকার। এ কাহিনীর বীজ সত্যের অঙ্কুর থেকে উৎসারিত। চরিত্রের নামগুলো শুধু বদলানো হয়েছে তাদের আরও বিড়ম্বনার হাত থেকে বাঁচানোর জন্যে। ঘটনার পটভূমি সেই শহর, যার নাকি উন্নততর প্রশাসনের মাধ্যমে ক্রমেই তিলোত্তমা হয়ে ওঠার কথা। দানু, ছোটকা, তুমি কখন এলে? কেন রে? ভেবেছিলিস বুঝি স্বপ্ন দেখছিস না? ঠিক বলেছ, আমি বিশ্বাসই করতে পারছি না তুমি এসেছো। তুমি তো বলেছিলে এবারে শেষ পরীক্ষা, তুমি আসতে পারবে না। ঠিকই তো বলেছিলাম রে, কিন্তু তুই যেভাবে চিঠি লিখলি তাতে কি আর হোস্টেলে বসে থাকা যায়? ভালোই করেছো। এরপর আর দেরি করলে হয়তো আমার সাথে আর দেখাই হতো না। কি বলছিস তুই? এরকম কথা বললে আমরা কখনো আর এখানে আসবো? তখন দেখিস তুই হাজার চিঠি লিখলো, আমি কিন্তু আর কখনো এখানে ফিরে আসবো না। বারে, আমি তো সত্যি কথাই বললাম। ডাক্তারবাবুই তো বাবাকে বলেছেন, যদি না যদি না যদি না কি? সায়েন্স এখন কত এগিয়ে গেছে তুই জানিস? আরে আরে এইসব অসুখ কোনো অসুখই না। যদি না বলে, যদি না, যদি না বলে তুমি আবার থামলে কেন? বলে যদি না মানে কি? তুই থামবি না, বকবক করবি, আমার সামনে আর একদম অসুখের কথা বলবি না। আচ্ছা বাবা, আর বলবো না। তুমি এবার আমার এখানে এসে বসো। শোনটা, মানুষের 80% অসুখ হলো মনের আর 20% হচ্ছে শরীরে, বুঝলি? আমার বোধহয় তা না। আলবাত তাই। তুই মনের জোর রাখ। আর তাছাড়া আমরা সবাই তো তোর সাথে আছি। আমরা সবাই মিলে প্রাণপণ লড়াই করে তোকে সুস্থ করে তুলব। তুই দেখবি তুই একদিন একদম সুস্থ হয়ে গেছিস। জানো ছোটকা, গতকাল টেস্টের রেজাল্ট বেরিয়েছিল। মাত্র 2 নম্বরের জন্য আমি ফার্স্ট হতে পারলাম না। তিস্তা এবারও টপকে গেল। তাতে কি হয়েছে? তুই ওকে ফাইনালি মেরে দে,
আর তোর কাছে তো এখন 4 মাস সময় আছে নাকি? হ্যাঁ, তুই একটু চেপে পড়। আর মেথডিক্যালি সবকিছু ঠিকঠাক থাকলে তুই দেখবি তুইও ভালো রেজাল্ট করেছিস। হুম? এবার হয়তো আমার আর পরীক্ষাই দেওয়া হবে না। বললাম না, মনে জোর রাখ, মনে জোর রাখ, দেখবি সব ঠিক হয়ে গেছে। হুম? আমার ভীষণ বাঁচতে ইচ্ছা করে ছোটকা, ভীষণ বাঁচতে ইচ্ছা করে। বাঁচবি, তুই বাঁচবি তো, তোকে বাঁচতেই হবে। তুই দেখবি আবার সবকিছু নর্মাল হয়ে গেছে। এখন এখন কত রকমের ট্রিটমেন্ট বেরিয়েছে, আর আমরা সবাই তো তোর সাথে আছি। আমরা আমরা সবাই মিলে তোর জন্য চেষ্টা করব, তোকে সুস্থ করে তুলব। তুই দেখবি তুই 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 আবার সুস্থ হয়ে গেছিস। দেখুন, উপায় যে নেই তা নয়। আমি যে সকল ডক্টরের সঙ্গে কথাবার্তা বলেছি তাদের প্রায় সকলেই বলছে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনটা মাস্ট। আর এই ধরনের ট্রিটমেন্ট আমাদের দেশে অনেক হচ্ছে, সাকসেসফুলি হচ্ছে। আর যাদের হচ্ছে তাদের অনেকেই প্রায় সুস্থ সবল লাইফ লিড করছে। তাহলে আমার তানিয়া সুস্থ হয়ে যাবে তো ডাক্তারবাবু? বললাম তো, অ্যাকচুয়াল ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে মানে এই যে ট্রিটমেন্টটা না অত্যন্ত খরচাবহুল, সাধারণ মধ্যবিত্তদের একদম ধরা ছোঁয়ার বাইরে। তাও কিরকম একটা তো আন্দাজ পেতে পারি? দেখুন, এই তো কোনো ফিক্সড রেট বলে তো কিছু নেই। ও, আমি যাদেরকে রেফার করেছি তারা সকলেই ট্রিটমেন্টটা করিয়েছে। অ্যাকচুয়ালি একটা ওভারঅল আইডিয়া আমি দিতে পারি। তাই দিন ডাক্তারবাবু, ও আমার একমাত্র মেয়ে, ওকে যে করে হোক বাঁচাতেই হবে ডাক্তারবাবু। আমার সব সুখ সব কিছু হোক ডাক্তারবাবু। আমার মেয়েকে বাঁচাবার জন্য আমি আমার যথা সর্বস্ব আমি সব দিয়ে দিতে পারি। দেখুন, আপনার মেয়ে সুস্থ হয়ে গেলে পার্সোনালি আমি খুবই হ্যাপি হব, কারণ ওকে আমি প্রথম থেকে দেখছি একদম। এছাড়া ও অত্যন্ত মেধাবী মেয়ে, পড়াশোনায় অত্যন্ত ভালো। যা বলেছেন, মানে পড়াশুনোর জন্যে যে ও এই বছর পরীক্ষার জন্য যে কি খাটছিল, মানে আপনি কি বলবো, মাত্র 2 নম্বরের জন্য ও ফার্স্ট হতে পারলো না ডাক্তারবাবু। তার জন্য সে কি আফসোস ওর। দেখুন, অপারেশনটা সাকসেসফুলি হয়ে গেলে আর কোনো চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে। খরচার ব্যাপারটা কি হবে বললেন না তো ডাক্তারবাবু? খরচের ব্যাপারটা তো সেই চেন্নাইতে আপনার 7-এর মধ্যে পড়ে যাচ্ছে, আর ব্যাঙ্গালোরে আপনার 10 মানে কি 10 লক্ষ? 10 লক্ষ। আর মুম্বাইতে আপনি করাতে পারেন, ওটা 8-এর মধ্যে হয়ে যাবে। কেন কলকাতায় হয় না? কলকাতায় তো হয়, কিন্তু ব্যাপারটা তো সে ঘুরে ফিরে একই আসছে। কলকাতায় সেই 7 থেকে 8-এর মধ্যে খরচা আছে। আর একটা যেটা, সেটা আপনি দিল্লিতে করাতে পারেন। দিল্লির ওই হসপিটালটাতে একটু কম খরচা আছে, তাও প্রায় ধরুন 6-এর মধ্যে হয়ে যাচ্ছে ওটা। আমি আপনাকে সমস্ত ডিটেলস দিয়ে দিচ্ছি। স্যার, তুমি ওনাকে নিয়ে যাও, আর কম্পিউটার থেকে সমস্ত ডিটেলসগুলো বার করো। আসুন, আপনি আমার সঙ্গে আসুন। আপনি চলে যান, সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছি আপনাকে। কি হলো? খাও। হ্যাঁ হ্যাঁ, কাজ। অত চিন্তা করো না দাদা, একটা ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে। কি করে হবে, কি করে হবে সমু বলতে পারিস? যদি দিল্লির হসপিটালে অপারেশনটা হয় তাহলে তাতেও 6 লক্ষ টাকা লাগবে। 6 লক্ষ টাকা কোথায় পাবো? অত টাকা কে দেবে? এটা আমার শেষ সম্বল।
ভাবছো বৌদি তুমি? আরে আমি থাকতে, দাদা থাকতে তানুর জন্য তোমাকে গয়না বিক্রি করতে হবে? আমি না থাকলে আমি গয়না দিয়ে কি করবো? তানু থাকবে না এই কথাটা তুমি তুমি প্লিজ আর কখনো উচ্চারণ করো না। তুমি সবসময় বলো তানু বেঁচে থাকবে, তানু আমাদের মধ্যে থাকবে। তানুর জন্য আমরা বাড়ি বন্ধক দেব, এমনকি প্রয়োজন হলে আমি বাড়ি বিক্রিও করে দিতে পারি। না, বাড়ি বিক্রি করলে তো আমরা সবাই গিয়ে রাস্তায় দাঁড়াবো। দাঁড়াবো, রাস্তায় দাঁড়াতে হলে দাঁড়াবো। আমাদের কাছে তানু বড় না বাড়ি বড়? আমি প্রয়োজন হলে বাড়ি বিক্রি করে টাকা জোগাড় করবো। কিন্তু কি কিন্তু? দেখ, এই বাড়িটা তো আমার একার না। মানে তুমি আমার কথা ভাবছো? না দাদা, এটা আমি তোমার কাছ থেকে আশা করিনি। আমি তো জানি যে তুমি বৌদি আমার জন্য কি করেছো। হ্যাঁ মানছি, আজকে আমি স্কলারশিপ পাচ্ছি, আমার পড়াশোনা চলছে। কিন্তু তোমরা যদি না থাকতে তাহলে আমি কোথায় গিয়ে দাঁড়াতাম তুমি বলতে পারো? হয়তো ITI চান্স পেয়েও আমি কোনো কাপড়ের দোকানে শাড়ি বেচতাম, তা না হলে ট্রেনে হকারি করতাম। ভুলে যাচ্ছ তোমরা কিন্তু আমার কাছে আমার বাবা মায়ের চেয়েও অনেক কিছু। তোমাদের সুখের জন্য, তানুর জীবনের জন্য এই বাড়িটা অনেক তুচ্ছ দাদা, অনেক তুচ্ছ। যদি দরকার পড়ে না, যদি দরকার পড়ে তাহলে আমি আমার শরীরের একটা কিডনি বিক্রি করে আমি তানুকে বাঁচাবো। স্যার আসবো? আসুন আসুন মুখার্জি বাবু। স্যার ওই দাঁড়িয়ে কেন, বসুন। হ্যাঁ স্যার, আমি একটা ওই লোনের অ্যাপ্লিকেশন করেছিলাম স্যার। সেটা দেখেছি বলেই তো আপনার ডেকে পাঠিয়েছি। ও আচ্ছা মুখার্জি বাবু, হ্যাঁ। কোথায় কোথায় আপনারা এই লোনের অ্যাপ্লিকেশন করেন কেন বলুন তো? হ্যাঁ? ওই পঞ্জিল ফান্ডের ওই টাকা কটাই তো আপনার সেই জীবনের ভবিষ্যৎ। হ্যাঁ আপনার ছেলে নামে স্যার, মেয়ে বয়স কত? 7 স্যার। 7? হ্যাঁ। তাহলে পায়ে পেয়ে ওই টাকাগুলো নিয়ে এখন থেকে ওর পরে নজরটা রেখেছেন কেন? ভবিষ্যতের কথা একবার ভেবে দেখেছেন? তাছাড়া আমাদের এই জুট ইন্ডাস্ট্রিগুলোর অবস্থা কিরম দেখেছেন? কি ঢুকছে আমাদেরটা গভর্নমেন্ট আন্ডারটেকিং, তাই রমরমিয়ে চলছে। অন্যগুলোর অবস্থা একবার দেখেছেন তাকে? জানি স্যার, কিন্তু না না, কোনো কিন্তু নয় মুখার্জি বাবু, আমি আপনার ভালোর জন্যই বলছি। দরকার হলে আপনার শখ আহ্লাদগুলোর একটু ছেটে কেটে ছোট করে নিন। স্যার আমি কোনো শখ আহ্লাদ পূরণের জন্য এই লোনের অ্যাপ্লিকেশনটা করিনি স্যার। হ্যাঁ হ্যাঁ, সবাই তাই বলে। যদিও ওই টাকাটা আপনারই টাকা, তবু আমি বলবো ওই লোন টোনের কথা ভুলে যান। স্যার আপনি কেন বুঝতে পারছেন না যে আমি কত বিপদের মধ্যে পড়ে এই লোনের অ্যাপ্লিকেশনটা আপনার কাছে করেছি স্যার? মরে যাবেন মশাই, মরে যাবেন। বুঝেছেন মুখার্জি বাবু, আপনি মরে যাবেন। আমাদের শেষ বয়সে এইটুকু সম্বল, জানেন? হ্যাঁ, এখন হয়তো আমার কথাগুলো আপনার কাছে খারাপ লাগছে, কিন্তু ভবিষ্যতে আপনি আমাকে ধন্যবাদ দেবেন। যান, আপনার অ্যাপ্লিকেশন আমি রিজেক্ট করলাম। যান, মন দিয়ে কাজ করুন, যান। মুখার্জিবাবু, আপনি কি আমার উপর রাগ করলেন? স্যার, যাকে উপরওয়ালা মারে তার কি কারোর উপর রাগ করলে চলে?
আমার স্যার কপালটাই খারাপ, তাই আমি উপরওয়ালার সাহায্য পাই না। আর আপনি স্যার অফিসে আমার বড়বাবু, আপনার কোনো সাহায্য আমি পেলাম না। আমি তো আপনার ভালোর জন্যই। ঠিকই বলেছেন স্যার, আপনি আমার ভালোর জন্যই আমার লোনটা স্যাংশন করলেন না স্যার। এত ভালো আমি রাখবো কোথায়? আর আমার ভালোর জন্যই বোধ হয় উপরওয়ালা আমার ওই 7 বছরের মেয়েটার শরীরে ব্লাড ক্যান্সারের বীজ পুড়ে দিলেন। কি বললেন? আপনার মেয়ের ব্লাড ক্যান্সার? এ কথা তো আগে বলবেন। এই কথাটা বলতে আমার বুক ভেঙে যাচ্ছে স্যার। ঠিক আছে, ঠিক আছে, আমি অ্যাকাউন্টেন্টের সঙ্গে করে কথা বলছি। আপনি যান, আপনি কালকে একবার আমার সঙ্গে দেখা করবেন। ঠিক আছে। তানুমা, তুমি কোথায় গেছিলে মা? আমি তোমার জন্য মন্দিরে গিয়েছিলাম, পুজো দেওয়া ছিল, প্রসাদটা আনতে গিয়েছি। দেখি। আমি ভালো হয়ে যাব মা। নিশ্চয়ই ভালো হয়ে যাবি বাবা। অপারেশনটা হয়ে যাক, দেখবি একদম আগের মতন হয়ে গেছিস। স্কুলে যাবি, সাঁতারে যাবি, সব ঠিক হয়ে যাবে মা, একদম আগের মতন। আর যদি ভালো না হই মা? ওরকম বলে না মা, ওরকম বলতে নেই। তুমি দেখো, এবার পুজোর আগে শিউলি গাছটা অনেক ফুল দেবে। দেবে তো, সে তো তুই আগের বারও বলেছিলি। এবারে ঠিক দেবে, দেখছো না কত বড় হয়ে গেছে। তুমি যখন ছিলে না, আমি তখন জানলা দিয়ে শিউলি গাছটাকে বলছিলাম। কি বলছিলি? বলছিলাম, শিউলি গাছ, শিউলি গাছ, এবার তুমি অনেক ফুল দিও, আমি না থাকলেও দিও। যদি আমি আকাশের তারা হয়ে যাই, তাহলে আমি আকাশ থেকে ফুল দেব। এসব কথা বলতে নেই। হে ভগবান, আমি যা সহ্য করতে পারছি না। কেউ তোকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাবে না, কেউ না। ভগবান, আমার সর্বস্ব নাও, কিন্তু আমার এই মেয়েটাকে সুস্থ করে দাও ঠাকুর। এই বাড়িটা তো আমার একার না। মানে তুমি আমার কথা ভাবছো? না দাদা, এটা আমি তোমার কাছ থেকে আশা করিনি। আমি তো জানি যে তুমি বৌদি আমার জন্য কি করেছো। হ্যাঁ মানছি, আজকে আমি স্কলারশিপ পাচ্ছি, আমার পড়াশোনা চলছে, কিন্তু তোমরা যদি না থাকতে তাহলে আমি কোথায় গিয়ে দাঁড়াতাম তুমি বলতে পারো? হয়তো আইআইটিতে চান্স পেয়েও আমি কোনো কাপড়ের দোকানে শাড়ি বেচতাম, তা না হলে ট্রেনে হকারি করতাম। ভুলে যাচ্ছ তোমরা কিন্তু আমার কাছে আমার বাবা মায়ের চেয়েও অনেক কিছু। তোমাদের সুখের জন্য, তানুর জীবনের জন্য এই বাড়িটা অনেক তুচ্ছ দাদা, অনেক তুচ্ছ। যদি দরকার পড়ে তাহলে আমি আমার শরীরের একটা কিডনি বিক্রি করে আমি তানুকে বাঁচাবো।
সমু, হ্যাঁ সমু, কি রে, কি ব্যাপার? তুই সেই সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে গেছিস, তাও বৌদির কাছে শুনলাম নাকি কিছুই খাওয়া দাওয়া করিসনি। হ্যাঁ, এমনি করলে তো তোর শরীরটা খারাপ হবে, তো সামনে আবার তোর পরীক্ষা। আমি একটা ব্যবস্থা করে এসেছি দাদা, 2-3 দিনের মধ্যেই একটা অ্যারেঞ্জমেন্ট হয়েই যাবে। কি কিসের ব্যবস্থার কথা বলছিস? বাড়িটার ব্যবস্থা, টাকার অ্যারেঞ্জমেন্ট। তানুর অপারেশনটা যত তাড়াতাড়ি সম্ভব করিয়ে নিতে হবে দাদা, ওর কষ্টটা সহ্য হচ্ছে না। তাছাড়া বৌদির শরীরটা কিরকম ভাঙছে তুমি লক্ষ্য করেছো? দেখ, তুই যদি এই সমস্ত চিন্তা ভাবনা করিস, তোর একটা নিজের সামনে পরীক্ষা, তারপর তোর একটা কেরিয়ার আছে। ওসব কথা তো পরেও ভাবা যাবে, কিন্তু আমাদের আগের কথাটা তো আগে ভাবতে হবে। আমি বাড়িটার ব্যাপারে গিয়েছিলাম, বাড়িটা বাধা দিয়ে 3 লাখ টাকা মতো পাওয়া যাবে। প্রথমে আমি ব্যাংকের কাছেই অ্যাপ্রোচ করেছিলাম, কিন্তু তুমি তো জানো ব্যাংকের নানা ফ্যাকরা। সব কাগজপত্র যদিও ঠিকঠাক থাকে, তাহলেও টাকা পেতে পেতে কিন্তু আমাদের 6 মাস মতো লেগে যাবে, তারপর আবার গ্যারান্টার লাগবে। আর এসব করার মতো সময় কিন্তু আমাদের হাতে এখন নেই। তাই আমি বাধ্য হয়েই প্রাইভেট ফিনান্সারের কাছে গিয়েছিলাম। ওরা 1 সপ্তাহের মধ্যে 3 লাখ টাকা দিয়ে দেবে, তার বেশি তো দিতে চাইছে না। মুশকিলটা হলো বাকি 3টা জোগাড় কিভাবে হবে। ও নিয়ে তুই চিন্তা করিস না, ওসবের মোটামুটি একটা ব্যবস্থা আমি করে ফেলেছি, বুঝলি। আমি অফিসে একটা লোনের অ্যাপ্লিকেশন করেছি, আর ভাবছি যে এই বাকি যে ওই পিএফ এর কটা টাকা আছে সেটা আমি তুলে নেব। বড় সাহেব তো শুনে সঙ্গে সঙ্গে খুব গাঁই গাঁই করছিল, তারপরে যখন বললাম খুলে, তখন শুনে বললো যে না না, তখন তদবির করে নিজেই ফাইলটা তৈরি করে দিল, বুঝলি। তবে ব্যাপারটা হচ্ছে কি জানিস তো, এই তো সরকারি কাজ, যাবে তো ফাইলটা লেবার মিনিস্ট্রির কাছে। তবে দেখলাম যে বড়বাবু নিজেই ওই ফাইলের ওপরে লিখে দিল যে মোস্ট আর্জেন্ট। তোমার চা। হ্যাঁ, দাও তো চা, দাও তো চা, দাও তো ওকে চা দাও, খাইনি কিছু। শক্ত হও বৌদি, শক্ত হও। সামনে এখন আমাদের কঠিন লড়াই, লড়াইটা কিন্তু জিততেই হবে। আমি জান কিছুতে নিজেকে শক্ত করতে পারছি না ঠাকুরপো। মেয়েটা আজ কেমন একটা কথা বললো, শোনার পর থেকে মনটা কেমন। কি বলছে গো? হ্যাঁ, কি বলছে মামা? কিছু বাজে বাজে কথা বলছে, ওনাকে আর বাঁচবে না, আকাশের তারা হয়ে যাবে, কিছু অলক্ষণের কথা। ওনা থাকলে আমি কি দিয়ে বাঁচবো? প্লিজ শক্ত হও। দেখো, তোমরা দুজনেই যদি এরকম ভেঙে পড়ো, তাহলে ওকে কে জোর দেবে বলো তো? আর তোমরা এরকম করলে লড়াই কিন্তু আমাদের হার হয়ে যাবে। আর এই লড়াইয়ে হার মানে কি জানো তো? প্লিজ বলতে, শক্ত হও, শক্ত হও বল। স্যার, আপনি আমায় ডেকেছিলেন স্যার? হ্যাঁ মুখার্জিবাবু, আমি আপনার ডিপার্টমেন্টের বড়বাবুকে বলে দিয়েছি আপনার মেয়ের কারণে
আপনাকে যদি অফিসে থেকে কোথাও যেতে হয় বা অফিসে আসতে দেরি হয়, আপনি বড়বাবুকে বলে যাবেন, তাতেই হবে। থ্যাংক ইউ স্যার। আমি আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ স্যার। আমি কি বলে আপনাকে ধন্যবাদ দেবো স্যার? মেয়েটাকে আগে সুস্থ করে তুলুন, তারপরে এসে আপনি আমাকে ধন্যবাদ দেবেন। হ্যাঁ হ্যাঁ, শুনুন, ওই আপনার ফাইলটা আমি লেবার মিনিস্টারের কাছে পাঠিয়ে দিয়েছি। ও আচ্ছা। মাঝে মাঝে যে একটু সবজি তরফ করবেন, হ্যাঁ। জানেন তো সরকারি দপ্তর। সে তো বটে। আর আপনার ফাইল নাম্বারটা হচ্ছিল 3322, আচ্ছা, অর্থাৎ 3-3-2-2। 3322। আচ্ছা স্যার, ঠিক আছে, মনে থাকবে। মাঝিদা, হ্যাঁ। আপনার বাড়ি থেকে ফোন আছে দত্তবাবুর টেবিলে। যান, তাড়াতাড়ি যান, ধরুন। চলো। হ্যালো, কে রমা? কি হয়েছে গো? বুঝতে পারছি না, তানু কেমন যেন করছে। ও একটু আগে অনেকটা বমি করলো। সে কি, কখন? এই তো খানিকক্ষণ আগে। আমি ডক্টর সান্যালকে খবর দিয়েছি। ভালো করেছো। দেখি, আমি এখনই আসছি। আমি ছাড়ছি। আচ্ছা, হ্যাঁ, রাখছি। কি ডাক্তারবাবু, কেমন বুঝলেন? মিস্টার মুখার্জি, অবস্থা কিন্তু মোটেই ভালো নয়। আপনি ইমিডিয়েট নার্সিংহোমে অ্যাডমিট করার ব্যবস্থা করুন, ইমিডিয়েট। আমি লিখে দিচ্ছি, চলে যান, বেডের ব্যবস্থা হয়ে যাবে। আর আপনার ওই বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন ব্যাপারটা কি হলো? হ্যাঁ, দেখছি। দেখুন, এই ধরনের পেশেন্টকে কিন্তু বেশিক্ষণ বাড়িতে রাখাটা ঠিক না। আপনি ইমিডিয়েট ব্যবস্থা করুন, আপনি তাড়াতাড়ি বেরিয়ে যান, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করুন, নার্সিংহোম চলে যান আপনি। রিলায়েন্স 18 টাকা 22 পয়সা। বিএসএনএল কত দিচ্ছে? স্যার, 26 টাকা। স্যার, হ্যাঁ, ওনাকে কি বলবো? কাকে? ওই যে তখন যে স্লিপটা দিয়ে গেলাম। স্লিপটা দিয়ে আবার ঘর থেকে বেরিয়ে যা। স্যার, উনি তো অনেকক্ষণ বসে আছেন। চায়ের দাম পেয়েছো? আগে আগে তাই এত দরদ দেখছি। তুমি ওনাকে বলনি আমি এখন খুব ব্যস্ত আছি? হ্যাঁ, সে তো সেই 1 ঘন্টা আগে বলেছিলাম। 1 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ স্যার। চাচা পাঠিয়ে দে, পাঠিয়ে দে। হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি স্যার। কম। স্যার, আসবো স্যার। এসো তো, গেছেনি। বসুন বসুন বসুন। আচ্ছা, কি মনে হয় বলুন তো? আর পড়বে কি পড়বে স্যার? কি? আরে বাবু, এ তো কোনো খবরই রাখে না। ইন্ডেক্স, শেয়ার ইন্ডেক্স। এইসব শেয়ার ফেয়ার, এইসব ব্যাপারে আমার কোনো ধারণা নেই স্যার। ধারণা নেই? আরে মশাই, ধারণা নেই, ধারণা হতে কতক্ষণ? হ্যাঁ, এই জানেন তো, একবার যদি আপনার ধারণাটা হয়ে যায় না, দেখবেন এতে যে মজা আছে না, আর কোনো কিছুতে তা নেই। ইট ইজ দ্য হাই টাইম। এখন বাজার পাচ্ছে, পাটাপাট করে যত খুশি তুলে নিন। হ্যাঁ স্যার, আমি বলছিলাম আমার ওই ফাইলটা স্যার। আপনি পটাপাট করে আমার ফাইলটা। ফাইল? কি ফাইল? কত নম্বর? ওই যে 3322। 3322? এই দলে তো আমি গতকালই 200 তুলেছি। 200? না স্যার, আমি শেয়ারের কথা বলছি না। আমার যে ফাইলটা দিয়েছিলাম স্যার, 3322 ফাইলের কথা বলছেন। 3322। ঠিক আছে, আপনি এখন যান, আমি দেখে রাখবো। আপনি
1 সপ্তাহ পরে আসবেন। স্যার 1 সপ্তাহ স্যার, 7 দিন স্যার, অনেক অনেক দেরি হয়ে যাবে স্যার, আমার হাতে তো অত সময় নেই। মশাই, আমি তো আপনার একটা ফাইল নিয়ে কারবার করছি না, আমার তো এত ফাইল দেখতে হয়। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন, হ্যাঁ, আমি দেখে রাখবো, আপনি পরশু দিন আসুন, দেখে রাখবো। পরশু। এই শুনুন, হ্যাঁ, ওই বাইরে না ওই আমার বিয়ারা দাঁড়িয়ে আছে, ও আচ্ছা। ওর সাথে কথা বলে যান, আমি নাম্বারটা তাহলে মনে রাখতে পারবো। 3322, খুব ভালো নাম্বার। এই জানেন তো, আজকেই বেড়ে দাঁড়িয়েছে 38। 5 নম্বর মশাই, আপনি যান ওর সঙ্গে কথা বলে যান। 3322, 3322। ছোটকা, আজ মা এলো না তো? বৌদি একটা কাজে গেছে, এক্ষুনি চলে আসবে। আমার এখানে থাকতে একদম ভালো লাগছে না। আর তো কটা দিন রে, তারপর একবারে সোজা বাড়ি। আমি জানি তুমি আমায় ভোলাচ্ছ। আমার এখন ছুটি হতে অনেক দেরি। কেন অবুঝ হচ্ছিস তানি? বাড়িতে গেলে কি তোর ট্রিটমেন্ট হবে বল? আজ মা আসবে, হয়তো তারপর থেকে আর কেউই আসবে না। আমাকে তখন একা একা থাকতে হবে। দূর বোকা মেয়ে, তোর মা তো তোর কাজে গেছে, দেখবি এক্ষুনি চলে আসবে। কি ম্যাডাম, কি ভাবছেন? হ্যাঁ, ফাইলটার কথা তো আসবে, ঠিক আসবে। সবে তো 20-22টা দিন গেল, ভাববে না ফাইল ঠিক আসবে। না মানে না, যদি আপনি ওই ফাইলটা তাড়াতাড়ি পেতে চান, সে ব্যবস্থাও করা যাবে। যদি আপনি চান তাহলে। দেখুন, এটা আমাদের মরণবাচন সমস্যা। আপনি যদি দয়া করে। দয়ার কথা কেন বলছেন? ইটস মাই প্লেজার। আপনার ফাইল নাম্বারটা মনে আছে তো? হ্যাঁ, কত জানো? 3322। 3322। নিশ্চয়ই মনে রাখবো। নাও 3322, ওষুধটা খেয়ে নাও মা। কে 3322, কেমন আছো? দুষ্টুমি করছো না তো? জোরে নিঃশ্বাস নাও, একটু আরো জোরে, একটু জোরে, একটু জোরে। ও তো এখন দেখছি অনেক ইমপ্রুভ করেছে। এবার ওই রিপোর্টগুলো এসছে? হ্যাঁ স্যার, এই নেন। কি খেয়েছো আজকে? রুটি না ভাত? রুটি। বাহ, ঠিক আছে, রিপোর্ট তো ঠিকই আছে। স্যার। এটা রেখে দিন, তুমি এখন ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, ডাক্তার জেঠু, বলো। আমাকে সবাই 3322 বলে ডাকে কেন? আমার তাই? নাম তো তানিয়া। তোমার নাম তানিয়া মুখার্জি? আচ্ছা, এবার থেকে সবাই তোমাকে তানিয়া মুখার্জি বলে ডাকবে, মিস তানিয়া মুখার্জি, ঠিক আছে? আচ্ছা নার্স, এবার থেকে সবাই ওকে মিস তানিয়া মুখার্জি বলবে, ওকে? স্যার। ডাক্তার জেঠু, বল। আমি ভালো হয়ে যাব তো? নিশ্চয়ই ভালো হবে, কেন ভালো হবে না? হ্যাঁ, তুমি আমার মাকে বলে দিও, আমার মা খুব কাঁদে। তাই? ঠিক আছে,
এবার আমি তোমার মাকে বলে দিচ্ছি গিয়ে, মা আর কাঁদবে না, একদম তুমি কি করবে না, দুষ্টুমি করবে না একদম, ঠিক আছে? চুপচাপ ঘুমিয়ে পড়ো, হ্যাঁ? ঠিক আছে, আমি তাহলে আসছি। আচ্ছা, দরকার ডেকে নেবেন আমাকে। আচ্ছা ঠিক আছে স্যার, না ঘুমিয়ে পড়ো তুমি, শোনো। স্যার, হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ডাউন, জাস্ট আমি একটু নোট ডাউন করে নিই। 1 প্যাকেট। দাঁড়িয়ে কেন, বসুন বসুন। হ্যাঁ, হ্যাঁ। কি বলেছিলাম না? আরে বসে আপনার ফাইল তখন গড় 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 করে চলছে, ঠিক যেন রেসের গোড়া। লেবার মিনিস্ট্রি থেকে হেলথে, হেলথ থেকে ফিনান্সে, ফিনান্স থেকে আবার হেলথে। আরে বাবা, আচ্ছা দেখুন, এতগুলো টেবিল ঘুরবে, একটু সময় লাগবে না? হ্যাঁ, তবু সব লোকজন বলে আমরা সরকারি কর্মচারীরা নাকি কাজই করি না। আচ্ছা মশাই, আপনি বলুন, আমরা যদি কাজই না করতাম তাহলে এই সরকারটা এতদিন ঠিক ঠিক চলছে কি করে? আরে মশাই, আমাদের এগুলো একটাই স্লোগান, ডু ইট নাও। আসবো? আর আসুন, আপনাদের জন্য অপেক্ষা করছিলাম আমি। আর একটু দেরি হলেই আমি বেরিয়ে যাচ্ছিলাম, ঠিক সময় এসে গেছেন। কেমন দেখলেন তানিয়াকে? দেখুন মিসেস মুখার্জি, অনেক লিমিটেশন নিয়ে আমাদের কাজ করতে হয়। অর্ধেক টেস্ট তো কলকাতায় হয়ই না, তারপর যাও হয় তাও আবার স্যাটিসফাইড কোনো আনসার পাওয়া যায় না। আমি আপনাদের না জানিয়ে মুম্বাইতে একটা টেস্ট করতে পাঠিয়েছিলাম, সেই রিপোর্টটা এইমাত্র আমি হাতে পেলাম। কি কি দেখলেন ডাক্তারবাবু? মানে কি পেলেন ওই ল্যাবের রিপোর্টে? হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা কি, মানে রিপোর্ট তো একদম সুন্দর আছে, একদম যা বলেছিলাম তাই রয়েছে। তার মানে তানিয়া এখনো আশা আছে, তবে ব্যাপারটা হচ্ছে আপনারা যত তাড়াতাড়ি কাজটা করতে পারবেন অপারেশনটা, তত ভালো হবে, আদারওয়াইজ। আচ্ছা, আপনাদের দিল্লি যাওয়ার ব্যাপারটা কবে যেতে পারছেন? মিসেস মুখার্জি, মিস্টার মুখার্জি, লোনের ব্যাপারটা কত দূর হলো? ওটা কি স্যাংশন হলো? কি বলবো বলুন, আজ 2 মাস হয়ে গেল, সব একই কথা বলছে। একবার অর্থ দপ্তর, একবার শ্রম দপ্তর, একবার এই অফিসার, একবার সেই অফিসার। আপনারা কোনো মন্ত্রী পিএটিএ ধরতে পারছেন না? আজকাল চামচারাই তো সব। দেখুন আইপিএস আইএস যারা আছে, দুবেলা সেলে ঠুকছে ওদের। সবার কি সব চেনা জানা থাকে ডাক্তারবাবু? কালকেই তো টিভিতে এক মন্ত্রী বক্তৃতার ফুলঝুরি ছোটাচ্ছিল। সবই মানুষকে বোকা বানানোর কারসাজি, বুঝলেন ডাক্তারবাবু? এখন তো আবার নতুন একটা কথা উঠেছে, কর্মসংস্কৃতি। জানেন ডাক্তারবাবু, এক অফিসার আছে, সে তো কিং সাইজ সিগারেট ছাড়া তার চেম্বারে ঢুকতেই দেয় না। মাঝে মাঝে কি মনে হয় জানেন? মনে হয় ওই ধান্দাবাজ কেরানি আর অফিসারগুলোকে দাঁড় করিয়ে গুলি করে মারি। আর কয়েকটা দিন আমাকে সময় দিন ডাক্তারবাবু, আমি যেভাবেই হোক 3322 ফাইলকে স্যাংশন করাবই। আর কয়েকটা দিন দেখুন, যত শীঘ্র হয়ে যায় ততই ভালো, কিন্তু আমাকে এখন একটু উঠতে হবে। আমরা তাহলে আসছি। হ্যাঁ, এতে না বোঝার তো কিছু নেই। সরকার এতগুলো টাকা আপনাকে দেবে, সেটা ভেরিফাই করবে না? জাস্টিফাই করে তবে তো আপনাকে দেবে নাকি? আপনি 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 একটু বোঝার চেষ্টা করুন, টাকাটা আমার এখন দরকার। তো আমার যখন দরকার সেই সেই সময়ে আমার প্রয়োজনে যদি আমি টাকাটা না পাই, তাহলে পরে এই টাকাটা নিয়ে আমি কি করব? আপনি তো দারুণ কথা বললেন মশাই। আরে মানুষের টাকার অভাব কি কখনো পুরোই নাকি? যান যান, বাজে সময় নষ্ট করবেন না। সিরিয়ালি আমার কাছে এলে আমি তখন খবর পাঠিয়ে দেবো। হ্যাঁ, সেটা কবে কবে হবে স্যার? সেই সময়টা কবে হবে? আমি 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 অনেক বিপদে পড়ে, অনেক অনেক প্রয়োজনে আমি এই টাকাটা চাইছি স্যার। টাকা পেতে গেলে তো একটু অপেক্ষা করতে হবেই। কি কথা বলছেন স্যার আপনি? মৃত্যু কি কারোর জন্য অপেক্ষা করে থাকে? থাকে বলুন তো? আমি টাকাটা এমনি চাইছি না। আমার মেয়ের
অপারেশনের জন্য আমি এই টাকাটা লোন চাইছি। কি হয়েছে আপনার মেয়ে? ব্লাড ক্যান্সার। রোগটার নাম কখনো শুনেছেন? ব্লাড ক্যান্সার। ওই যে আমাদের মন্ত্রী সাহেব এসে গেছেন। কার ব্লাড ক্যান্সার হয়েছে? স্যার আমার মেয়ের। আজ 2 মাস হলো লোনের অ্যাপ্লিকেশন নিয়ে এই ডিপার্টমেন্ট থেকে ওই ডিপার্টমেন্ট ঘুরে বেড়াচ্ছি স্যার। এনারা খালি আজ হেলথ, কাল লেবার, ফিনান্স এই সব করে যাচ্ছে। আর ডাক্তার এদিকে বলছে 7 দিনের মধ্যে যদি বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন না করা হয় তাহলে আমার মেয়ে বাঁচবে না স্যার। অফিসার, ওনার ফাইলটা কালকের মধ্যে আমার টেবিলে ট্রান্সফার করে দেবেন। হ্যাঁ স্যার। হলধর, স্যার খুব কাছাকাছি একটা ডেট দিয়ে ওনার সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট করবেন। স্যার আগামীকাল দিল্লি যাচ্ছেন, পরশু ফিরছেন, ফিরে মেদিনীপুর, তারপর বালুঘাট, ওখান থেকে 2 দিন পর ফিরে কলকাতায় কর্মসংস্কৃতি ওয়ার্কশপ। তাহলে এই কর্মসংস্কৃতি ওয়ার্কশপ উদ্বোধনের পরই আমার সাথে কথা বলবো। কিন্তু স্যার সে তো অনেক দেরি হয়ে যাবে স্যার। কিছু করার নেই ভাই, আমাদের তো জন নিয়ে কাজ নয়, আমাদের কাজ জনগণকে নিয়ে। আপনি এক কাজ করুন, 14 তারিখ সকালে 11টার সময় চলে আসুন। ঠিক আছে, ঠিক আছে তো, চলুন। চলুন স্যার। জান, হ্যাঁ আপনার তো ভালোই হলো, মন্ত্রী কথা দিয়েছে। নতুন করে আর কিছু বলার নেই। বিবেকানন্দ বলেছেন কর্মই ধর্ম, মার্কসও তাই বলেছেন। আমি বলছি শুধু কর্মই ধর্ম নয়, যখন কর্ম তখন করাই ধর্ম, অর্থাৎ ডু ইট নাও। আপনারা নিজেরাই দেখেছেন আমাদের এই নবলব্ধ স্লোগান গ্রামে, গ্রামান্তরে, পুকুর পাড়ে, অফিসে, পার্কে, হোটেলে সুনামির মতো আছড়ে পড়ছে। আপনারা দেখে নেবেন, একদিন দাবানলের মতো দাউ দাউ করে জ্বলে উঠবে আজকের এই কর্মযজ্ঞ। আপনারা সবাই তখন বই গাইবেন, ওঠো গো ভারত লক্ষ্মী। তাহলে স্যার আপনারাই ভারতবর্ষকে ঘুম থেকে তুলবেন? আলবাত, আমরা ছাড়া এই ভূভারতে আর কে আছে? মনে রাখবেন, শুধু এ রাজ্যে বা এ দেশে নয়, সারা পৃথিবী, সারা মহাপৃথিবী, সারা মহাজগৎ আমাদের দিকে তাকিয়ে আছে। কিন্তু স্যার বিরোধীরা তো অন্য কথা বলছে, আপনাদের নাকি 18 মাসে বছর, কোন কাজ এক টেবিল থেকে আরেক টেবিলে যেতেই বছর ঘুরে যায়। ওরা তো বলবেই, ঈশপের গল্প পড়েননি? শিয়ালটা আঙুরের নাগাল পেল না বলেই বলে গেল আঙুর ফল টক।
আমরা ওদের কথা পরোয়া করি না। শুনুন, আমরা শুধু মুখেই কথা বলি না, কাজ করে দেখাই। এবার আপনাদের কাছে উদাহরণ হিসাবে এই ফাইলটার কথা উল্লেখ করব। ফাইলের নাম্বার 3322। দেখবেন খুব শিগগিরই এই ফাইলটা সই হয়ে বেরোবে। দেখুন তো, দেখুন। হ্যাঁ, দেখছি আমি। স্যার শক্ত হয়ে এটে গেছে স্যার কেটোটা। কুইক কুইক। আমি চেষ্টা করছি স্যার।